শব্দমোহ বন্ধনে কবে প্রথম ধরা পড়েছিলুম আজ মনে নেই। এই শব্দবন্ধ কটি কিন্তু শোনা যায় তাকে ফোন করলেই। হ্যাঁ, তার ফোনের কলার টিউনেটি এবং তার কণ্ঠেই এই শব্দবন্ধ কটি শোনা যায়। সুনীল গাঙ্গুলির কয়েকটি লাইন। প্রখ্যাত বাচিক শিল্পী, বিশিষ্ট মানুষ, আজ আমাদের কথা কবিতার অতিথি শ্রী শোভন সুন্দর বসু। শোভনদা, আমাদের এই অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই। ধন্যবাদ তোমাদের এই চ্যানেল কর্তৃপক্ষকে এবং তোমাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, শোভন সুন্দর বসু মানেই একটা নতুন কিছু। শোভন সুন্দর বসু মানেই একটা রীতিমতো কি বলবো, চোখে পড়ার মতো মঞ্চায়োজন, পরিবেশনা। তো এই যে গতানুগতিক আবৃত্তির জগতের মধ্যে থেকেও একটা নতুন কিছু করা বা একটা অন্যরকম কিছু করা, বা তোমার ইউএসপি, তুমি কি মনে করো? না, প্রথম কথা হচ্ছে আবৃত্তি তো একটা পারফর্মিং আর্ট। অবশ্যই আমরা দেখে আসছি যে পারফর্মিং আর্টের জায়গা থেকে অন্য যেসব মিডিয়ামগুলো রয়েছে সেইখানে আবৃত্তি একটু পিছিয়ে। তার কারণ একটু নয়, অনেকটাই পিছিয়ে। তবুও অবশ্য আমরা যারা বাচিক শিল্পীরা রয়েছি প্রত্যেকেই আমরা চেষ্টা করছি এটাকে অনেকটা দূরে গিয়ে, বা তোমাদের মতো মানুষেরা যারা আমাদের মাথার উপরে রয়েছে। সেটাই। আর বিশেষ করে এই সময়টা তো, এই এজটা তো এন্টারটেনমেন্টের যুগ। তো সেখানে যেহেতু এন্টারটেনমেন্ট কম, অন্য ধরনের এন্টারটেইনমেন্ট এটাতে রয়েছে, সেই জন্য মানুষ বা বিশেষ করে চ্যানেল বা এই যে মিডিয়াগুলো রয়েছে তারা একটু অন্য চোখে দেখে, একটু আর চোখে দেখে আবৃত্তিকে। সেটাকেই চেষ্টা করা যে সোজাসুজি যাতে নজর দেয়, অন্য পারফর্মিং আর্টগুলোর সঙ্গে একটা এন্টারটেনমেন্ট এবং তার সঙ্গে একটা মেসেজ দেওয়ার জায়গাটা তৈরি করা যায় কি না, সেটারই চেষ্টা আর কি। সেটা চেষ্টা। তুমি বলছো যে তোমার যে পরিবেশনার ক্ষেত্রে নতুনত্ব, সেই দিকটা তুমি চেষ্টা করো, কিন্তু আবৃত্তির ক্ষেত্রে বা আবৃত্তির ধরনে তোমার কি কোনো, ধরো যারা প্রথাগতভাবে আমরা যাদের আবৃত্তি শুনে বড় হয়েছি, তাদের মধ্যে থেকে কি তুমি একটু আলাদা বাচনভঙ্গির ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে মনে করো যে তোমার কিছু এমন কিছু রয়েছে যেটা শুধু মঞ্চায়ন, শুধু এন্টারটেনমেন্ট নয়, কোথাও এমন একটা কিছু রয়েছে তোমার প্রকাশভঙ্গিতে যেটাতে মনে হবে যে শ্রোতারা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছেন? হ্যাঁ, যেটা হচ্ছে যে দেখো, আবৃত্তির এই যে ইতিহাসটা যেটা বললে আর কি, সেই ইতিহাসটা আছে বলেই সেখান থেকে এগোনোর চেষ্টা। অবশ্যই। তো এই শিকড়গুলো তো অবশ্যই দরকার। সেই শিকড়গুলো আমাদের মধ্যেও যখন আমরা শিক্ষার্থী হিসেবে চেষ্টা করেছি, সেইগুলোকে শেখার চেষ্টা করেছি। তারপরে একটু এই সময়ের মতো করে নেওয়া, এবং এই সময়ের বাচনভঙ্গি অবশ্যই, যেটা আমি মনে করি যে এখন একটা স্পিডের যুগ, সবটাই খুব স্পিড, হ্যাঁ। তো কবিতার মধ্যেও, কবিতা বলার মধ্যেও সেই স্পিডটা একটা আনার চেষ্টা করি। আর একটা হচ্ছে কবিতা লেখা, যেটা কবিতাও তো, লেখাও তো পাল্টে গেছে। আজকে শ্রীজাতর লেখা তো আজ থেকে 10 বছর 15 বছর আগে যেরকমভাবে লেখা হতো, লেখার ধরন সবই পাল্টাচ্ছে। শ্রীজাত, জয়দা, সবাই লেখাগুলো পাল্টে যাচ্ছে, সমস্ত গানও পাল্টে যাচ্ছে, নাটক পাল্টে যাচ্ছে, ফিল্ম পাল্টে যাচ্ছে। তাহলে আবৃত্তি কেন নয়? হ্যাঁ, সেইটাকেই ধরার চেষ্টা। আর যের মধ্যে যেটা বললাম যে বাচনভঙ্গি, অবশ্যই আমাদের বাচনভঙ্গি তো তুমিও শিখেছো, আমাদেরও শিখতে হয়েছে, কিন্তু তারপরে বাচনভঙ্গিটাকে একটু সমসাময়িক করার চেষ্টা। তো আমাদের এই বলতেন, সৌম্যমিত্রই বলতেন যে প্রত্যেক 20 বছর অন্তর বাচনভঙ্গি মানুষের পাল্টে যায়। হ্যাঁ, তো কিন্তু আবৃত্তি যখনই করে অন্যরা, যারা অনেকেই আবৃত্তি করে, তারা ওই একটু ওই ধরনের বাচনভঙ্গির মধ্যেই থাকে। বিশেষ করে আমরা যে টলওয়ার্স যেগুলো আমরা দেখেছিলাম, হ্যাঁ, যেসব মানুষজন, তাদেরকে ফলো করার চেষ্টা, আমরাও ফলো করি নিশ্চয়ই, কিন্তু সমসাময়িক করার চেষ্টা করি। ওইটাই বললাম যে একটু স্পিড আনা, একটু ছবিটা তৈরি করা, কারণ সবাই ছবি দেখতে চায় এখন, সেই সবগুলো। ঠিক। আমরা তোমার কাছ থেকে তোমার কিছু উপস্থাপনা শুনি, আর তারপরে ওই যে তুমি শিক্ষার কথা বলছিলে, ওই দিকটা একটু শুনবো আর কি, তোমার কিভাবে আর কি শুরুটা হলো, কিছু একটা শোনাও আমাদের। ঠিক এই সময়টা প্রাসঙ্গিক হবে, তো ওনাকে নিয়ে লেখা একটা অদিতির লেখা। লোকটা খাতার পাতায় এঁকেছে সুর,
লোকটা গিটারে পদ্য লিখেছে কত, ভিড়ে রাজপথে একলা হেঁটেছে রাতে, সকালে জ্বলেছে ক্রিসমাস ট্রির মতো। তখন আমার সব পাখি চুপচাপ, তখন আমার নৌকোরা ডুবে আছে। এমন দিনে লোকটা বাজলো এসে, সাইরেন দিল, পাইলট এসে গেছে। আসলে লোকটা ম্যাজিকের মতো বাঁচে, আঙুলেও স্ট্রিংয়ে লিরিক্যাল দরবার। এদিকে ফকির আউল বাউল যত, সব তার দলে, সব তার সংসার। আসলে লোকটা যুদ্ধ চায় না মোটে, লিখেই লোকটা দুনিয়া বদল চায়। মিনেসোটা জানে লোকটার ছেলেবেলা, লোকটাও জানে সব কিছু বদলায়। তাই সে লোকটা সীমান্তে সন্ত্রাসে কিবোর্ড বাজায় বেওনেটে বুক পেতে, কোটের পকেটে জিঙ্গল বেল তার, অটোগ্রাফ দেয় গোলাপের পাপড়িতে। গোলাপ শিশুটি মহিরুহ আজ একা, লোকটা বাঁচে লাইক এ রোলিং স্টোন। সুপিরিয়ারের জল বয় তার ঘরে, লোকটা এখনো সত্য উচ্চারণ। লোকটা শেখেনি শকুনির পাশা খেলা, লোকটা হয়নি অ্যান্টি ভিয়েতনাম। তাচ্ছিল্যতে রেখেছিল সংকোচ, কর্নিশ তাই তোমাকে বব ডিলান, কর্নিশ তাই তোমাকে বব ডিলান। ক্যা বাত, দারুণ। তোমার শিক্ষার কথাতে ছিলাম, আমার মানে শিক্ষার সেই জায়গাটা একটুখানি বলো। আমরা আরও তোমার কাছ থেকে অনেকগুলো উপস্থাপনা শুনবো তোমার, মানে তোমাকে যখন পেয়েছি সুতরাং মানে এত সহজে ছাড়ছি না আর কি, কিন্তু একটু তোমার সম্পর্কে জানতেও ইচ্ছে করছে, তো সেই জায়গায় একটু বলো। আমার শিক্ষা মূলত পুরোটাই বাবার কাছে। আমার বাবা প্রায় প্রথম যে আবৃত্তিকে একটা শিক্ষার আঙ্গিকে এবং একটা কোর্সের মধ্যে একটা আনা যায়, শ্রী শিব সুন্দর বসু। হ্যাঁ, শিবসুন্দর বসু ওনার প্রায় প্রথম আর কি একেবারে। তো ওনার কাছেই শেখা। বাবা শম্ভু মিত্রের সঙ্গে অভিনয় করেছেন, শিশির ভাদুড়ির সঙ্গে অভিনয় করেছেন, কয়েকটা ফিল্মও করেছেন, নাটক করেছেন, আবৃত্তি, তারপরে শুধুই আবৃত্তি করেছেন। তো সেইটা যদিও আমি একদম খুব ছোট বয়সে আমি আবৃত্তি শিখিনি, একটু পরে মাধ্যমিকটা তুমি পাশ করার পরে তখন, কারণ বাবার কাছে অনেকেই শিখতে আসতো, আর আমি তখন অন্য কিছু করছি, তখন আমি ছবি আঁকি, তারপরে ফুল গাছ টাচ করি, এইসব করতাম খুবই। তো ওই যারা শিখতে আসতো তারা যখন চলে যেত, তাদের এক একটা ক্যারেক্টারকে গলার এক একজনের এক রকম ক্যারেক্টার, তো গলা বলার ধরন সেগুলো খুব অনুকরণ করে দেখাতে। সেইটা করতে করতে তারপরে বাবা বললো একটা কবিতা, একটা এতে কম্পিটিশনে একটা কবিতা বললো কর, দেখা যায়। শোভনদা, আমাদের একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ফিরে আসবো তোমার কোনো একটা আবৃত্তি শুনতে শুনতে, কেমন? আচ্ছা, ঠিক আছে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, আর বিরতির পরেও শোভনদা কিন্তু আমাদের সঙ্গী হয়ে থাকছেন, সুতরাং আপনি কিন্তু কোথাও যাচ্ছেন না। প্রযুক্তি আর শোভনদার এই আড্ডা ছেড়ে, ওয়ান ছেড়ে। প্রেম পিয়াসী বন্ধু শুনুন কাহিনী টান টান, প্রেম পিয়াসী বন্ধু শুনুন কাহিনী টান টান। দেবদাসকে ধরলো মদে, নদেই এলো বান, আহা নদেই এলো বান, আহা নদেই এলো বান। বানচাল হয় কাজ কারবার, ঘর হয় বরবাদ, বানচাল হয় কাজ কারবার, ঘর হয় বরবাদ। আমি তো বলছি না প্রাচীন বসন্ত প্রবাদ, প্রাচীন বসন্ত প্রবাদ, প্রাচীন বসন্ত প্রবাদ। বাদ গেল তাই আহার নিদ্রা, বাদ গেল সারনেম, বাদ গেল তাই আহার নিদ্রা, বাদ গেল সারনেম। বাদ গেল আর সমস্ত দিক, মস্ত হলো প্রেম, আহা মস্ত হলো প্রেম, আহা মস্ত হলো প্রেম। প্রেম কারে কয়, প্রেম কিসে হয়, প্রেম কারে কয়, প্রেম কিসে হয়, এই না বলে রোজ পাড়ায় পাড়ায় ঘুরছি একা, খাচ্ছি ওভারডোজ, খাচ্ছি ওভারডোজ, খাচ্ছি ওভারডোজ। ওভার শেষে শূন্য রানে জোকের মুখে নুন, ওভার শেষে শূন্য রানে জোকের মুখে নুন। সেই আমাকে চিনেই নিল, হায় নব ফাল্গুন, হায় নব ফাল্গুন, হায় নব ফাল্গুন। গুণের আধার কমললতা, আমি পিটার প্যান, হারমোনিয়াম ছেড়ে তখন বাজাচ্ছি অর্গ্যান, প্যাপা বাজাচ্ছি অর্গ্যান, প্যাপা বাজাচ্ছি অর্গ্যান। জ্ঞান দিয়েছে পাড়ার দাদা, ফ্যান হয়েছি খুব, জ্ঞান দিয়েছে পাড়ার দাদা, ফ্যান হয়েছি খুব। ট্যান গেল তার অর্ধেক, আর অর্ধেক দেয় ডুব,
ডুবেই দেখি জলপরি, ডুবেই দেখি জলপরি, তার তল পেল না মন। চল চামেলি বাঁশ বাগানে বল খেলি দুজন, চল চামেলি বাঁশ বাগানে বল খেলি দুজন। বাগান নিল চামেলি আর আমি পেলাম, বাগান নিল চামেলি আর আমি পেলাম বাঁশ। আমেরিকায় সেটেল হলো তা প্রায় 3 মাস, আমেরিকায় সেটেল হলো তা প্রায় 3 মাস। হিমেল রাতে আমার ঘরে ইমেল আসে আজ, হিমেল রাতে আমার ঘরে ইমেল আসে আজ। ফিমেলরা সব চুক্তি দিয়ে আদায় করে কাজ, তারা সব আদায় করে কাজ, তারা সব আদায় করে কাজ। আদায় এবং কাঁচকলাতে তাই রেঁধেছি ঝোল, আদায় এবং কাঁচকলাতে তাই রেঁধেছি ঝোল। প্রেম পিয়াসী বন্ধু এবার বলুন হরি বল, সবাই বলুন হরি বল, সবাই বলুন হরি বল। আহা হা, কে বাত কে বাত। কথা ও কবিতার আসরের এই পর্বে আবারও ফিরে এলাম বিরতির পরে। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী শ্রী শোভন সুন্দর বসু। শোভনদা অসাধারণ একটা উপস্থাপনা, আর শোভনদা মানে এই রকম উপস্থাপনা, যে উপস্থাপনার মধ্যে সাধারণ সমস্ত মানুষ একদম কি বলবো যোগ দিতে পারেন, তাদের হৃদয়ের উচ্ছ্বাসের সঙ্গে তাল মিলিয়ে তোমার সঙ্গে একদম সেই তালে তাল মিলে যায় আর কি। শোভন সুন্দর বসু বলতে আমাদের ওই যে আগেও বলেছিলাম যে একটা নতুন কিছু পাওয়ার কথা মনে হয়, কিন্তু আরেকটা জিনিসও বারবার করে দেখেছি, মানে এই তোমার এই নতুন করার ভাবনার সঙ্গে সঙ্গে দেখো তুমি অনেকের সঙ্গে কাজ করেছো, এমন এমন মানুষের সঙ্গে যাদের সঙ্গে হয়তো এই আবৃত্তি শিল্প বা বাচিক শিল্পের সেই অর্থে কোনো যোগ নেই। যেমন অবশ্যই আমি বলতে পারি তালবাদ্যের জাদুকর বিক্রম ঘোষের কথা, তার সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, এবং তোমাদের তুমি তো মঞ্চেও করেছো তার সঙ্গে কাজ, এবং পরবর্তীকালে তুমি তার সঙ্গে রেকর্ডেও কাজ করেছো, এবং সেখানে আরেক চমক নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্করকে আবৃত্তি শিল্পী হিসেবে পাওয়া। এই অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করো বিক্রম ঘোষের সঙ্গে কাজ আমাদের একটা সিডি বেরিয়েছিল গত বছর, রিদমস অফ টেগার। হ্যাঁ, এটা মানে একটা মানে অন্যরকম, তো অবশ্যই চেষ্টা করা যে অন্যরকম করার, কিন্তু এরও একটা ইতিহাসও রয়েছে। আচ্ছা, একটা সিডি প্রায় 1.5 বছর ধরে রেকর্ড হয়েছে। আচ্ছা, কারণ বিক্রমদা ইংরেজি সাহিত্যের তোমার শেক্সপিয়ারের যে আয়াম্বিক পেন্টামিটার যে ছন্দ, সেই আয়াম্বিক পেন্টামিটার নিয়ে অনেক কাজ করেছে বিদেশে, যখন ইউএসএতে ছিল। তো সেইটা আমি যখন এই কনসেপ্টটা বললাম তখন খুবই উৎসাহিত হলো, এবং তারপরে আমিও রেকর্ড করেছি, আবার উনি মিউজিক করেছেন, মুছে দিয়েছেন, আবার রেকর্ড করেছি, আবার মুছে দিয়েছেন, মানে কিছুতেই সন্তুষ্ট হচ্ছে না কিভাবে কি করা যায়। করতে করতে 1.5 বছর ধরে এটাকে মানে ওই জারণ করতে 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 তারপরে হয়। আর বিপুল পরিমাণ অর্থও খরচা হয়েছে। এখন কি হয়, এখন প্রচুর সিডি হয়, 15 দিনে সিডি হয়ে যাচ্ছে, এবং যত তাদের সময়টা শেষ করা একটা কাজ কমে হয়। হ্যাঁ, মানে ওই রকম, মানে 1 সপ্তাহ তো হয়ে যায়, হঠাৎ একটা দিনে 12টা কবিতার মিউজিক হচ্ছে, ঠিক এরকম প্রচুর কাজ হচ্ছে, এবং বেশি সেটা হচ্ছে, এটা না হলে হয় না। কিন্তু দেখলাম যে এই ধরনের মানুষগুলো, ওরা তো একটু অন্যরকম, এদের মানুষগুলো কিন্তু ওই যতক্ষণ না পারফেকশনে যাচ্ছে, প্রচণ্ড পারফেকশনিস্ট, যতক্ষণ না পারফেকশনে আছে ততক্ষণ পর্যন্ত এই একটা কাজ নিয়েই থাকা। এতে কিন্তু ওনার এমনিতে মানে অনেক অন্য কাজের অনেক ক্ষতি হয়েছে, বা অন্য ক্ষতি হয়েছে, বা অন্য কাজগুলোকেও উনি এইভাবেই করেন, তাড়াহুড়ো কিছু নেই। না, সেটা তো হবেই, শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষাটাই তাই, যে একটা রেওয়াজের মধ্যে দিয়ে অনেক দিন জারণ করে একটা রাগকে তারপরে গ্রহণ করা, তারপরে পরিবেশন করা। তো সেই ক্ষেত্রে সেই বিষয়টা হয়তো, এবং তুমি দেখেওছো যে কবিতাগুলো সিলেক্ট হয়েছে, সেই কবিতাগুলো আর কখনোই এইভাবে আবৃত্তি হয়নি, মানে আগে এরকম ভাবে এই ছন্দে ফেলে এই আবৃত্তি হয়নি, সেটাও চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আবৃত্তির ব্যান্ড এই বিষয়টা সম্ভবত তুমি প্রথম প্রচলন করো, তো এই ধরনের কনসেপ্টটা কিভাবে মাথায় এলো? এমনিতে গানের ব্যান্ডের একটা তখন চল ছিল, তখন খুবই রমরমা। হ্যাঁ,
একদিকে চন্দ্রবিন্দু, ভূমি, মানে তারা একদম বিশাল একটা জায়গায় গানের। আর এই ব্যান্ডটা করার পেছনে সেই সময়ের একটা তাগিদ রয়েছে, সেই সময়ের একটা ইনপুট রয়েছে, তার সঙ্গে সঙ্গে ইনপুট রয়েছে সম্মেলক আবৃত্তি আগে হতো, এখন হয় না, আগে তো খুব গ্রুপগুলো বিভিন্ন প্রচুর আবৃত্তির গ্রুপ ছিল, তারা সমবেত আবৃত্তি করতো এবং তারপরে নীলাদ্রি শেখর বসু সম্মেলক আবৃত্তি নাম দিয়ে করতেন। তো সেই সম্মেলক আবৃত্তির একটা বীজ ছিল আর কি। তো এই দুটোকে নিয়ে ওই সম্মেলক আবৃত্তিটা এই সময়ের মতো করে করা, এবং ব্যান্ডটা হচ্ছে মানে একসঙ্গে মিলে অনেকজন আর্টিস্ট একটা কাজ করা, তাই তো ব্যান্ডের কনসেপ্ট। তো সেই ব্যান্ড হচ্ছে যে যারা মিউজিক করছে তারাও কবিতার মধ্যে থাকছে, মানে যারা মিউজিক করছে তারাও কবিতায় ভয়েস দিচ্ছে, কবিতাটা বলছে, আবার যিনি কবিতা বলছেন তিনিও হয়তো সেটা গানেও হয়, আমরা দেখি যে গানেও যারা মিউজিশিয়ান তারা ব্যাক ভোকালিস্ট হিসেবে কাজ করেন। তো সেই কনসেপ্টটা কবিতায় আনার চেষ্টা, তাতে অনেক বেশি মিউজিক্যাল হয়। ব্যান্ডের কবিতা ধরো, আচ্ছা শিবখান তিনদার খুবই পরিচিত কবিতা, বা তোমার বাউল অনেক মানুষ শুনতে চায়। আচ্ছা বাউলটা শুনে। হ্যাঁ হ্যাঁ। দূরে অশ্বত্থ তলায় পুঁতির কোনটিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো, সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো, পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই, ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই, বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা, তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি, ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটো পুটি, অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে, দেখতে যে পায় মন যেন নাম না জানা বন কোন পথহারা পর্বতে, হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে, আমার হারালো এক তারা, কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই, মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তার ঘরে কেন বসায়, কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই, আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে, তোমার কানে কানে ওই গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো, তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়, ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি, ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে দোলে তোমার মাথার ঝুঁটি, মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো, ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ, আর কিছু না চাই যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ, দূরে কেন আছো দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে, সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। দেখছেন কথা ও কবিতা। আজকে আমাদের শিল্পী, আমাদের অতিথি প্রখ্যাত আবৃত্তিকার শ্রী শোভন সুন্দর বসু। আর শোভনদাকে বলেছিলাম যে একটা ছোট্ট র্যাপিড ফায়ার, খুব চটপট প্রশ্ন, চটপট উত্তর। প্রিয় পুরুষ কণ্ঠ আবৃত্তিতে? সৌমিত্র। প্রিয় মহিলা কণ্ঠ? গৌরী ঘোষ। আর প্রিয় কবি, এক্ষেত্রেও আমি দুটো ভাগ করব, পুরুষ কবি এবং মহিলা কবি, কারণ অনেক ধরনের কবিতা নানা রকমভাবে লেখা হচ্ছে। প্রিয় পুরুষ কবি? প্রিয় পুরুষ কবি একজন না, অনেকেই আছেন। আচ্ছা। তার মধ্যে শ্রীজাত আছে, জয় গোস্বামী আছে, সুবোধদা আছে, সুনীল গঙ্গোপাধ্যায় আছেন, আচ্ছা, অনেকেই আছেন। তো মানে সবারই বেশ কিছু কবিতা খুব প্রিয়, তাই একদম একজনই প্রিয় বলা মুশকিল। আর একজনই প্রিয় যদি বলতে হয় তাহলে রবীন্দ্রনাথকে বলতে হয়, কিন্তু আমি তো শুধু রবীন্দ্রনাথে নেই, সবগুলোই আছে। এই আর মহিলা কবি বলতে মানে ধরো তুমি যেহেতু মহিলাদের ধরনের কবিতা হয়তো সেইভাবে বলো না, তবুও পড়তে ভালো লাগে,
বা লেখা তোমাকে ছোঁয় এরকম কেউ? মহিলা কবির ক্ষেত্রেও তাই, কিছু কিছু, যেমন তসলিমা নাসরিনের কবিতাও কিছু ভালো লাগে, মল্লিকা সেনগুপ্ত কবিতা কিছু ভালো লাগে, আমাদের কৃষ্ণ বসুর কবিতাও বেশ কিছু ভালো লাগে, এরকম আর কি অনেকেই আছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন চটজলদি, সেটা হচ্ছে যে সহধর্মিণী হিসেবে কবি বা লেখিকা তাকে পাওয়া কি কোথাও একটা বাচিক শিল্পীর ক্ষেত্রে একটা কি সুবিধা করে দেয়, একটা কি? হ্যাঁ, সেটা অবশ্যই, নিশ্চয়ই। আমরা যারা বাক শিল্প নিয়ে কাজ করি তারা তো একটা অন্য ভাষা শরীর, নিজেরা তো পারি না লিখতে, অন্য ভাষা শরীরকে ধার করতে হয়। এই ভাষার কথা বলতে গিয়ে মনে পড়লো, তুমি তো বিভিন্ন ভাষায় কাজ করেছো, মানে শুধু তো বাংলা নয়, কখনো তুমি ইংরেজি ভাষাতেও আবৃত্তি করার চেষ্টা করেছো, হিন্দি ভাষা, সেরকম কিছু শোনাও না আমাদের। একটা হিন্দি বাংলা একটা শোনাচ্ছি, মেশানো। ফয়াজ আহমেদ ফায়াজের লেখা। আচ্ছা। গরমের ছুটিতে খালি গায়ে যখন নাজিমদের বাড়িতে লুডো খেলতে যাই, কুলসুম আপা রাস্তা পেরোবার ঢঙে ডান দিক বাঁ দিক তাকিয়ে দুহাতে দড়াম করে দরজা বন্ধ করে দেন, আমাকে এক হ্যাঁচকায় একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে টেনে নিয়ে। আমি বলি, ভোজপুরি বলবেন, আমি উর্দু বুঝতে পারি না। উনি বলেন, তুই চোখ বোঝ, তাহলেই বুঝবি, এ তো খুব সহজ রে। আমি চোখ বুজে দাঁড়িয়ে থাকি একগাদা হাঁস মুরগির মাঝে অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে। কুলসুম আপা বলেন, মুঝে দে দে রসিলে হোঁঠ, মাসুমানা পেশানি, हंसी आंखें के मैं एक बार फिर रंगिनियों में गर्क हो जाऊं। আমি বলি, ধ্যাৎ, কি করছেন কি, আমার লজ্জা করে। উনি ওনার কালো মোটা ঠোঁটে বলতে থাকেন, मेरी हस्ती को तेरी एक नजर आगोश में ले ले, हमेशा के लिए इस दम में महफूज हो जाओ। আমি বলি, রোজ রোজ এরকম করেন কেন আপা? উনি বলেন, গুজিস্তা হসরতों के दग मेरे दिल से धुल जाए। আমি বলি, না না না। উনি ওনার ঘুমন্ত কণ্ঠস্বরে বলতে থাকেন, मैं आने वाले गम की फिक्र से आजाद हो जाऊं, मेरे माजी और मुस्तकबिल सरासर माफ हो जाए, मुझे ओह एक नजर, एक जावेदानी सी नजर दे दे। এরকম করছেন কেন আপা? উনি বলেন, তবে যে তুই বলছিলিস উর্দু বুঝতে পারিস না। আহা, কি ভালো, কীরকম একটা অন্য জায়গায় চলে গিয়েছিলাম। আমাদের সময় দ্রুত শেষ হয়ে আসছে, আবার ফিরে আসি এবং তোমাকে একটা প্রায় শেষ প্রশ্নই বলা যেতে পারে। সেটা হচ্ছে যে ধরো আজকের যে প্রযুক্তির যুগ আর কি, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই দ্রুতগতির জীবনে বা এই যে চারপাশে ছড়িয়ে যাওয়া, মানুষ তো অনবরত ছড়িয়ে যাচ্ছে, সংহত হতে পারছে না, তো এইরকম একটা জায়গায় আবৃত্তির বা বাংলা আবৃত্তির ভবিষ্যৎ কি বলে তোমার মনে হয়? না, বাংলা আবৃত্তি, বাংলা গানের ভবিষ্যৎ আছেই। তার কারণ হচ্ছে এই যে প্রযুক্তির যুগে আমাদের এই কাজগুলো, শিল্পকর্মগুলো আন্তর্জাতিক হয়ে উঠছে এবং আন্তর্জাতিক বাঙালি তো প্রচুর, এবং সেটা তো বাংলা ভাষাটাও তো বিশ্বে চতুর্থ। তো আন্তর্জাতিক বাঙালির কাছে পৌঁছানো অনেক সহজ হচ্ছে এবং এটাতে আমার মনে হয় না যে কোনো খারাপ হতে পারে, এবং এটা খুব আশাব্যঞ্জক বলে আমার মনে হয়, এবং সেটাকে আমরা ব্যবহার করছি। যদি ঠিকঠাক এই প্রযুক্তির ব্যবহারটা হয় এই শিল্পের ক্ষেত্রে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তা না হলে সকলে মিলে এরকমভাবে একটা চেষ্টা চালিয়ে যাওয়াটাও এতদিন ধরে সম্ভবও হতো না। আজকে আমাদের কথা কবিতার আসর প্রায় শেষের দিকে, তোমার উপস্থাপনা আরেকটা শুনতে শুনতে আজকে আমাদের এই আসর থেকে বিদায় নেব। কিছু একটা শোনাও আমাদের শেষ এই তীর্থ দেবতার ধরনীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইনু সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণামখানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায় রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত,
তোমরা এসেছো এ জীবনে কেহ প্রাতে, কেহ রাতে, বসন্তে, শ্রাবণ বরিশনে, কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে, দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম।